নমস্কার বন্ধুরা, আর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। আজকের প্রতিবেদনে থাকছে আমেরিকা আর চায়নার মধ্যে আজকে একটা মিটিং হচ্ছে। এই মিটিংটা কি জন্য হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, সেটার অ্যানালিসিস করব। তো শুরু করা যাক। প্রথমত, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পুরো ক্যাবিনেট নিয়ে, মানে পুরো ক্যাবিনেটের বড় বড় মন্ত্রী থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে তাদেরকে নিয়ে চায়নায় ভিজিটে গেছে, এবং চায়নায় ভিজিটে যাওয়ার পরে যখন সে চায়নার মাটিতে ল্যান্ড করেছে, সেখানে কিন্তু চায়নার যে প্রেসিডেন্ট রয়েছে শি জিনপিং, সে কিন্তু তাকে রিসিভ করতে আসেনি। এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ ছিল চায়নার থেকে। আর আমরাও বুঝতে পারছি যে চায়না নিজেকে কি মনে করছে, বা চায়না কি জায়গায় নিজেকে নিজে নিয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কি বেরিয়ে আসছে? ইউএসএ যে পুরো ডেলিগেশন গেছে ট্রাম্পের সাথে, তার সাথে কিন্তু বড় বড় বিজনেসম্যানরাও গেছে যারা ওয়ার্ল্ডকে ডমিনেট করে, বড় বড় কোম্পানি, যেমন গুগলের সিইও থেকে শুরু করে মাইক্রোসফটের সিইও থেকে শুরু করে, তারপরে তোমার যে এলন মাস্ক রয়েছে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, সেও গেছে, এবং ব্ল্যাক রকের সিইও কিন্তু রয়েছে তার সাথে সাথে। তার সাথে সাথে এনভিডিয়ার কোম্পানি সিইও গেছে। এনভিডিয়া কি? এনভিডিয়া হচ্ছে তোমার একটা প্রসেসর কোম্পানি, যে প্রসেসর বানায়, গ্রাফিক্স কার্ড বানায়, টেক জায়ান্ট বললেই চলে। আচ্ছা, এদেরকে নিয়ে যাওয়ার মেন কারণ কি? বেসিক্যালি যখন 2025 সালে যখন ডোনাল্ড ট্রাম্প সত্তায় এসছে, ঠিক আছে, সেই সময় থেকেই কিন্তু চায়নার ওপর ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু শুল্ক চাপিয়েছে। এই শুল্কের পরবর্তীতে কিন্তু চায়না কি করেছে? ট্রাম্প মানে ইউএস এর এগেনস্টে কোনো শুল্ক চাপায়নি। সে করেছে কি, যে চায়না কিন্তু ওয়ার্ল্ডের টপ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল সাপ্লায়ার। চায়নার কাছে পৃথিবীর প্রায় 60 থেকে 70% রেয়ার আর্থ ম্যাটেরিয়াল রয়েছে। এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো কিসের কাজে লাগে? এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো আমরা যে ফোন ইউজ করছি, যে কম্পিউটার ইউজ করছি, এবং যে কোনো জিনিস ইউজ করছি ডিজিটাল, মানে টেক জিনিস, সেই টেকগুলোর ভেতরে যে ইন্টারনাল চিপগুলো রয়েছে, বা যেগুলো সার্কিটগুলো রয়েছে, এগুলো তৈরি করে কিন্তু চায়না, এবং চায়না ওই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো দিয়ে এই জিনিসগুলো বানায়। যেমন প্রসেসর, র্যাম, ক্যামেরার মধ্যে যে সমস্ত মেটেরিয়ালসগুলো ব্যবহার হয়, সেগুলো কিন্তু চায়নাই প্রডিউস করে এবং চায়নাই বানায়। তো চায়না কি করেছিল, ইউএসকে যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো রিফাইন করে পাঠাতো, এবং ইউএস সেগুলো দিয়ে প্রসেসর বানাতো বা অন্য কোনো টেক জিনিস বানাতো, সেইগুলো কিন্তু চায়না বন্ধ, সেইগুলোর ওপর তোমার প্রচুর পরিমাণে হাই ট্যাক্স করে দিয়েছিল। এই কারণে ইউএসএ তে যেই জিনিসগুলো যাচ্ছিল সেগুলো কিন্তু হাই ট্যাক্স হচ্ছিল। এর ফলে ইউএসএর যে এভিয়েশন ইন্ডাস্ট্রি এবং টেক ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে আঘাত পেয়েছিল। সেই কারণে সমস্যাটাকে মেটানোর জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়নায় গেছে চায়নার সাথে ডিল করতে। আর একটা জিনিস কি হয়েছে, যে চায়না কিন্তু ইরানের একটা স্ট্রং বিজনেস পার্টনার। তো ইউএসএ আর একটা রিকোয়েস্ট রাখতে পারে, যে চায়না একটা প্রপোজাল দেবে, হয়তো হতে পারে যে চায়না প্রপোজাল দেবে যে ইউএসএ তাইওয়ানকে যে পরিমাণে ওয়েপেন সাপ্লাই করছে, সেই সাপ্লাই ওয়েপেনগুলো ইউএস যাতে আর না করে। তার পরবর্তীতে চায়না ইরানকে বলবে যে স্টেট অফ হরমুজটাকে ফ্রি করে দিতে, কারণ স্টেট অফ হরমুজ যদি ফ্রি হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্বের যে গ্লোবাল অয়েল ক্রাইসিসটা চলছে বা গ্যাসের ক্রাইসিসটা চলছে, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আচ্ছা, এটার পরবর্তী রিয়াকশন কি আসতে পারে? দেখো, প্রথমত তাইওয়ানের ওপর একটা রিস্ক আসতে পারে, কেন চায়না চায়না কিন্তু সবসময় বলে যে তাইওয়ানকে চায়না ক্যাপচার করে নেবে। আর এটা যদি হয়, তাহলে 2026 কি 2027 এটা একটা হিস্ট্রি তৈরি হবে। কারণ তাইওয়ান কিন্তু ছোটোখাটো কোনো দেশ নয়। তাইওয়ান কিন্তু ওয়ার্ল্ডের টপ চিপ ম্যানুফ্যাকচারার, যেমন টিএসএমসি, ঠিক আছে, আরও বড় বড় যে কোম্পানিগুলো আছে, আসুস, এইগুলো কিন্তু তাইওয়ানের কোম্পানি। ঠিক আছে, তাইওয়ান থেকেই কিন্তু এরা নিজের নিজের প্রোডাকশন করে গ্লোবাল মার্কেটে ছেয়ে গেছে। আচ্ছা, আমাদের কোনো রিস্ক হতে পারে ভারতের? বেসিক্যালি দেখো, ভারতের রিস্কও হবে না, ফায়দাও হবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন সত্তায় এসছে, তার কিছু মাস পরেই কিন্তু সে বলেছে গ্লোবালি দুখানা সুপার পাওয়ার থাকবে, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইউএসএ। ডোনাল্ড ট্রাম্প এই কনসেপ্টটা নিয়েছে, চায়নাকে ডোনাল্ড ট্রাম্প কো এক্সিস্টেন্স হিসেবে মেনে নিয়েছে। তো ভারতকে দেখতে হবে যে নিজেদের ফায়দা কোথায় রয়েছে। ভারতের ফায়দা যে কথা, আমাদের দেশেও কিন্তু রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের প্রচুর ভান্ডার রয়েছে, সেগুলো এক্সপ্লোরেশন করা বাকি। দেখো, এগুলো এক্সপ্লোরেশন করতে আমাদের দেশের কিন্তু অনেক কাঠঘর পোড়াতে হয়। কারণ কি বলছি, যে সমস্ত রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো আমাদের দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো বেশিরভাগ পাহাড়ি এলাকা বা জঙ্গল এলাকায়। তো এইগুলো যখন এক্সট্রাক্ট করতে হবে, তখন কিন্তু ওই জঙ্গল এলাকা বা পাহাড়ি এলাকাগুলোকে ডিস্ট্রয়, মানে অ্যাকচুয়ালি ভ্যান্ডালাইজ হয়ে যাবে। তো এই কারণে বিভিন্ন রকম এনজিও, বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টির প্রেশার থাকে বলে আমরা এগুলোকে এক্সট্রাক্ট করতে পারি না। কিন্তু চায়নায় এটা হয় না, কারণ চায়নায় কমিউনিস্ট শাসন, কমিউনিস্টরা কারোর কথা শোনে না, ওরা নিজে যেটা মনে করে সেটাই হয়। আর হ্যাঁ, এটাও ঠিক যে এইগুলো যখন আমরা ভ্যান্ডালাইজ করে সেই জিনিসটা নিয়ে নেবো, সেখানে প্রাকৃতিক পলিউশন হবে, এবং পলিউশনের ফলে ওখানকার জীবজন্তু, মানুষ, জল, নালা সব কিছু মানে একদম নষ্ট হয়ে যাবে।
তো এটাও একটা দিক রয়েছে। যেমন চায়না কিন্তু ওয়ার্ল্ডের টপ পলিউটেড কান্ট্রির মধ্যে একটা। আর একটা দিক দেখতে গেলে চায়নায় যে জল পলিউশন সেটাও কিন্তু অনেকটা বেশি, এবং চায়নার কিন্তু 60% ল্যান্ড ডেজার্টে ভরা। আর যেটা অ্যাকচুয়ালি বিজিং বলা হয়, সেই বিজিংটা কিন্তু অনেকটা সাউথ ইস্ট এশিয়া, মানে সাউথ কোরিয়ার দিকে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ। তো এই এই কারণের জন্য কিন্তু ভারত সরকার সেই জিনিসগুলোকে এক্সট্র্যাক্ট করে না, আর এই এক্সট্র্যাক্ট করে না বলেই কিন্তু আজকে আমরা এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের ইকোনমিতে 5th কি 4th নাম্বারে রয়েছি। তো বেসিক্যালি চায়নার ইউএসের ডিল হলে আমাদের কিছু যায় আসবে না, কারণ ওটা তাদের মধ্যে হচ্ছে, আমরা আমাদের ফায়দাটা দেখবো। যদি চায়নার ইউএসের ডিলের ফলে ইরানের সমস্যাটা মিটে যায় স্টেট অফ হরমুজের, তাহলে তো আমাদেরই ফায়দা, কারণ আমাদের দেশে তাহলে সেই পরিমাণে সাপ্লাই আসা শুরু করে দেবে। তো মোটামুটি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই ভিজিটের পরে কি কি হতে পারে কি না হতে পারে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।